হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি অপূর্ব সরকার। তোমাদের প্রত্যেকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য, তোমাদের স্বার্থে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো এই ক্লাসটি মূলত যারা এবার মাধ্যমিক দিবে শুধুমাত্র তাদেরই এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগে অনেক ক্লাসের ভিডিও বা যে পর্ষদের টেস্ট পেপার তার কী করে অ্যান্সার লিখতে হবে সেসব ব্যাপারে আমরা এর আগে আলোচনা করেছিলাম। আজকে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় সেট থেকে 2 নম্বর যে স্কুল যেটি রয়েছে আমার কাছে, কায়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের যে বিভাগ খ এবং বিভাগ গ, এই দুটো সেট আমরা আজকে করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে শুরু করি আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস। কী করে কী অ্যান্সার করতে হবে, কীভাবে কী লিখতে হবে। এবং প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি সবার মাঝে ছড়াবার চেষ্টা করবে, যাতে আমি আরও বেশি বেশি করে তোমাদের জন্য এই ভিডিও বানানোর মোটিভেট হই, ভিডিও বানানোর যে ইচ্ছে আরও হয় তোমাদের স্বার্থে, তোমাদের জন্য। তো চলো, অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই ছড়িয়ে দেবে। তো প্রথম বিভাগ খ, পাতা নম্বর হচ্ছে 315 পাতা। বিভাগ খ এর যে 26টি প্রশ্ন, যার মধ্যে 21টি করতে বলা হয়, তার অ্যান্সারগুলো আমরা করবো। যেমন হচ্ছে 2-1, যেখানে আমরা সবটা দাগ নম্বর আমাদের লিখতে হবে পরপর কী কী রয়েছে না রয়েছে। তো 2-1 যে প্রশ্ন রয়েছে তাতে বলছে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে যে কোন হরমোন আছে যার প্রভাবে উদ্ভিদের দৈর্ঘ্য পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো পর্বমধ্য কি জিনিস? বাঁশ গাছ আমরা সবাই দেখেছি। এই বাঁশ গাছের এই যে গাঠ বা যে পুরো ভরাট যে অংশ, সেটাকে পর্ব বলা হয়। ঠিক আছে, একটি বাঁশ গাছ রয়েছে, এটি একটি বাঁশ গাছ। এই বাঁশ গাছের এই অংশটাকে বলা হচ্ছে পর্ব। এটাও একটা কি পর্ব। এবার পর্বের যে মাঝের জায়গা, এই অংশটাকে বলা হচ্ছে পর্ব মধ্য। ঠিক আছে, পর্ব মধ্য। গাছে যখন বৃদ্ধি হয় তখন পর্ব মধ্যে কি হয়? দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আর এই দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কি? জিবরেলিন নামক হরমোন। ঠিক আছে, জিবরেলিন হরমোন, এই নিচে আমরা দাগ দিব। তো জিবরেলিন হরমোনের প্রভাবে এর আগে তোমাদের বলেই দিয়েছিলাম যে কীভাবে অ্যান্সারগুলো লিখতে হবে। সেটা এর আগে ভিডিও দেখে না থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখবে, এবং সেখানে খুব সুন্দর করে কোন বিভাগের কীভাবে অ্যান্সার করতে হবে সেটা খুব সুন্দর করে বলা রয়েছে। তো তোমরা একবার ভিডিওগুলো দেখবে। তাই আমি এইখানে এই সেটে সবগুলো অ্যান্সার কিন্তু আর লিখছি না, শুধুমাত্র অ্যান্সার এবং তার ব্যাখ্যাগুলো করছি। তাহলে তাহলে জিবরেলিন হরমোন এই নামটি পেলাম। জিবরেলিন হরমোন আর কী কী কাজ করে সেই জিনিসগুলো দেখে নেব। জিবরেলিন হরমোনটি আরও দুটো কাজ করে। এক হচ্ছে পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে করছি, তার সঙ্গে জীবের বীজের কী হয়? বীজের সুপ্ত দশা কী করবে? বৃদ্ধি বা ভঙ্গ করবে। সুপ্ত দশা ভঙ্গ করে থাকে। সুপ্ত দশা বা সুপ্ত অবস্থা কী করে? ভঙ্গ করার কাজ করে। আর কি করে? আর হচ্ছে ফলের বৃদ্ধি করে। ঠিক আছে, এই হচ্ছে জিবরেলিন হরমোনের বাকি কাজগুলো আমরা দেখলাম। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। 2-2 কি বলছে? পুনরুৎপাদন ও ক্ষয়পূরণ। 2-2 কি বলছে? 2-2 বলছে পুনরুৎপাদন মানে পুনরায় উৎপাদিত হওয়া
আর হচ্ছে ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ মানে হচ্ছে কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা আবার নিরাময় হয়, আবার আগের অবস্থায় ফিরে আসে। তো এটি কোন কোষ বিভাজনের তাৎপর্য, অর্থাৎ কোন কোষ বিভাজনের কারণে পুনরুৎপাদন আর ক্ষয়পূরণ দেখা যায়? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অবশ্যই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটি দেখা যায়। তাহলে মাইটোসিসের মাধ্যমে আর কী কী দেখা যায়? জীবের বৃদ্ধি হবে, মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করে নেব। মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিস এর বৈশিষ্ট্যগুলো কী? তাহলে মাইটোসিস হচ্ছে একটি জটিল প্রক্রিয়া, যেটি এখানে তাৎপর্যতে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি। তাছাড়াও মাইটোসিস সম্পর্কে আরও কিছু রয়েছে। কী কী রয়েছে? তো মাইটোসিসের যদি বৈশিষ্ট্য আমরা জানতে চাই, তো মাইটোসিসের বৈশিষ্ট্যতে আমরা পাই যে মাইটোসিস বর্ধনশীল উদ্ভিদের অঙ্গে ঘটে। তাছাড়া প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণমুকুল আবরণী কিংবা ভ্রূণের পরিস্ফুটনকালে এই হরমোন এর এই কোষের বিভাজন দেখা যায়। তো 2-3 চলে যাব। মেন্ডেল এর এক সংকর জনন পরীক্ষার প্রথম অপত্য জমিতে উৎপন্ন সকল উদ্ভিদ কীরকম ছিল? তো কী বলছে কথাটা? কথাটা বলছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা মানে হচ্ছে এই যে ক্যাপিটাল টি স্মল টি এই দুটি যে উদ্ভিদ ছিল, এই দুটি গাছের মধ্যে বা মটর গাছের মধ্যে যে সংকরণ প্রক্রিয়া, সেখানে প্রথম অপত্যজনক জন্ম থেকে প্রথম অপত্যজনতে যে নতুন গাছটি পেয়েছিলাম, সেই নতুন গাছটি ছিল কি কীরকম? ক্যাপিটাল টি আর স্মল টি। অ্যালিলগুলো কী ছিল? অ্যালিল ছিল ক্যাপিটাল টি স্মল টি। তাই ক্যাপিটাল টি স্মল টি দুই প্রকার অ্যালিল হওয়ার কারণে একে কী নাম দিয়েছে? একে নাম দিয়েছে কি শঙ্কর। এর নাম হচ্ছে শঙ্কর। তাহলে কোন প্রকৃতির উদ্ভিদ পাওয়া গেল? তাহলে তোমাকে পুরো বাক্যে লিখতে হবে। পুরো বাক্যে লেখার পর তোমাকে ড্যাশ লিখে লিখতে হবে শঙ্কর। ঠিক আছে, শঙ্কর প্রকৃতির। পুরো বাক্যে কিন্তু অ্যান্সার করতে হবে 2-3। 2-4 চলে যাব। বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি হয়। কোন বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি হয়? তাহলে অবশ্যই মনে রাখবে দুই প্রকার যে অঙ্গের গঠন, একটা হচ্ছে সমবৃত্তীয়, একটা হচ্ছে সমস্থ, আর একটা হচ্ছে সমবৃত্তীয়। এই দুটি অঙ্গের গঠন দুই প্রকার অভিব্যক্তির কারণে হয়। আর যার মধ্যে একটা হচ্ছে কি অপসারী অভিব্যক্তি। অপসারী অভিব্যক্তির কারণে সমসমস্ত অভিব্যক্তির কারণে সমসমস্ত অঙ্গ ঘটে, গঠিত হয়। আর সমবৃত্তি হচ্ছে অভিসারী। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? আমাদের অ্যান্সার হয়ে যাবে অভিসারী অভিব্যক্তি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2-4 অভিব্যক্তি, অভিসারী অভিব্যক্তি, অভিব্যক্তির কারণে। ঠিক আছে, 2-5 হলো এটা। 2-6 2-5, 4 হলো, 2-5 এবার। তো 2-5 হচ্ছে বিবর্ধন ঘটায়। তো ড্যাশ বিবর্ধন ঘটায়, কি অ্যান্সার হয়ে যাবে? বিবর্ধন ঘটায়, কে বিবর্ধন ঘটাচ্ছে? কি বিবর্ধন ঘটাচ্ছে? বিবর্ধন কে ঘটায়? বিবর্ধন একমাত্র কে ঘটাচ্ছে? বিবর্ধন ডিডিটি, যেটা মূল অংশ। ঠিক আছে, মনে রাখবে ডিডিটি বলে একটা অংশ, যার পুরো নাম পুরো নাম কোনোদিনই আসবে না। তো মনে রাখবে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, 2-6 এই ডিডিটি কী করে? জীব বিবর্ধনটা কি? ওই যে জীবের খাদ্য শৃঙ্খলে যে ক্ষতিকারক রাসায়নিক উপাদানগুলি একটা দেহ থেকে আরেকটা দেহে সঞ্চারিত হয় বা ছড়ায়, সেটাই হচ্ছে জীব বিবর্ধন, যেখানে প্রত্যেক দেহের মধ্যে এর পরিমাণটা বৃদ্ধি পায়। চলে যাব কুমির সংরক্ষণের মূলনীতি হলো। খুব সুন্দর কথা। কুমির সংরক্ষণের মূলনীতি কি? মানে কুমিরের সংখ্যা বাড়াবে,
কুমিরের সংরক্ষণ করা দরকার পড়ছে কেন? তো কুমির সংরক্ষণ করবে কেন? কুমিরকে সংখ্যা বাড়াতে হবে। কুমিরের সংখ্যা কমে গেছে বলে কুমির সংখ্যা বাড়াবে, তার বলে কুমিরের সংরক্ষণ দরকার পড়ছে। ব্যাস, সোজা কথা। সত্য মিথ্যায় চলে যাবো, যেখানে বলছে প্রজনন সঙ্গী খোঁজা। প্রজনন সঙ্গী খোঁজা এই গমনের একটি চালিকা শক্তি। অর্থাৎ গমনের চালিকা শক্তি মানে হচ্ছে গমনের উদ্দেশ্য। তো গমনের উদ্দেশ্য তো অনেক রকম হতে পারে, বংশবৃদ্ধি করা, খাদ্য অন্বেষণ, প্রজনন সঙ্গী বা প্রজননের উদ্দেশ্যে বা উদ্দেশ্য, তো অনেকগুলো কথা হতে পারে। তো আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সত্য লিখব, সঠিক উত্তর লিখব না, সত্য মিথ্যা লিখতে বলেছে, তাই আমাদের সত্য লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সত্য। 2-8 বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয়। সেটা কি ঠিক? একদমই না। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। সংজ্ঞার মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যামাইটোসিস একটি সরলতম প্রক্রিয়া, যেখানে বেমতন্তু আর ক্রোমোজোমের উৎপত্তি ছাড়াই বা ব্যতি রেখে সরাসরি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটে সেটাকেই বলা হচ্ছে কি? অ্যামাইটোসিস। তাহলে এটা মিথ্যা, অবশ্যই মিথ্যা। এবার সত্য মিথ্যাই শুধুমাত্র সত্য মিথ্যা লিখলে হবে না, তোমাদের পুরো বাক্যে লিখে তারপর লিখতে হবে মিথ্যা। ঠিক আছে, পুরো বাক্যে লিখে তারপর লিখতে হবে তোমাকে মিথ্যে। 2-9 স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর জিনোটাইপের ফিনোটাইপ হলো সবুজ রঙের এবং কুঞ্চিত বীজযুক্ত অর্গানেল। ভালো করে দেখবে, সবুজ রঙ, তাহলে সত্য বলছে না মিথ্যা বলছে? তাহলে দেখবো স্মল ওয়াই বলেছে যে স্মল ওয়াই স্মল আর এই যে দুটো অ্যালিলগুলো বোঝেনি, এই দুটো অ্যালিলগুলো সবটাই কিন্তু প্রচ্ছন্ন। ঠিক আছে, এই সবটাই হচ্ছে কি? প্রচ্ছন্ন। এবার প্রচ্ছন্ন বিষয়ে কী কী ব্যাপারে বলেছে? ওয়াই মানে হচ্ছে বীজের বর্ণের কথা বলছে। ঠিক আছে, বীজের বর্ণের কথা বলছে। আর বলতে বোঝাচ্ছে বীজের আকার। ঠিক আছে, বীজের আকারের কথা বলছে। তাহলে বীজের বর্ণ আর বীজের আকারের কথা বলছে। সেখানে বীজের বর্ণ ওয়াই মানে হচ্ছে কি? সবুজ, একদম ঠিক। স্মল ওয়াই মানে হচ্ছে সবুজ, আর স্মল আর মানে হচ্ছে বীজের আকারের কী হবে? কুঞ্চিত। তার মানে কথাটা আমাদের কী রয়েছে? একদমই সঠিক রয়েছে। তো 2-9 সেটা হয়ে যাচ্ছে কি? সত্য। তাহলে এর প্রপার্ট কী হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, একে আমরা কী বলবো? একে আমরা বলবো হলুদ আর গোলাকার। ঠিক আছে, একে আমরা বলবো হলুদ ও গোলাকার। ক্লিয়ার? তাহলে এইভাবেই তোমরা অ্যান্সারগুলো করবে। 2-10 দেখি 2-10 কী রয়েছে। তো 2-10 কী বলছে দেখা যায়। তো 2-10 বলছে মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন এর অনুপাত ছিল 2:1:2। কোনোদিন নয়, মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল 2:2:1। ঠিক আছে, মিথেন ও হাইড্রোজেনের অনুপাত ছিল কি? মিথেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া যদি বলে তাহলে 2:2:1, কিন্তু আমাদের বলেছে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। তাহলে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন এর অনুপাত। তো 2:2:1 এটা কিন্তু সত্য হবে না, এটা হবে মিথ্যে। ঠিক আছে, মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন এর অনুপাত হচ্ছে 2:2:1, নাকি 2:1:2। তাহলে এই কথাটা মিথ্যে হবে, কিন্তু তোমাদের বইয়ে এটা সত্য দেওয়া রয়েছে, সত্য হবে না, মিথ্যে হবে। ঠিক আছে, এটা কিন্তু মিথ্যে হবে, ভালো করে দেখে নাও। 2-11 বলছে ব্রঙ্কাইটিসের ফলে শ্বাসতন্ত্রের ক্লোম শাখা কী হয়? গহ্বরের শ্লেষ্মা তৈরি করে। অবশ্যই সেটাও আমাদের কী হয়ে যাবে? ঠিক। আচ্ছা, ব্রঙ্কাইটিসে আমাদের শ্বাসতন্ত্র রয়েছে, অ্যালভিওলাই রয়েছে, আর যে ফুটো রয়েছে এক কথায় ফুসফুসের, সেগুলো ধীরে ধীরে শ্লেষ্মায়
অর্থাৎ ফুটোগুলো সলিড হয়ে যায়, ফুটোগুলো ভর্তি হয়ে যায়। তার ফলে আমাদের ব্রঙ্কাইটিস রোগটা সৃষ্টি হয়। 2-11 হয়ে যাবে কি সত্য, 2-12, 2-11 হয়ে গেল সত্য। 2-12 কি বলছে? 2-12 কি বলছে? ফ্লেক্সর পেশি পাশাপাশি থাকা দুটি অস্থির দূরে সরে যেতে সাহায্য করে। একদমই না, ফ্লেক্সর পেশি কাছাকাছি পাশাপাশি দুটো অস্থি আসে নাকি দূরে সরে যায়। তাহলে আমাদের এই কথাটা হয়ে যাবে কি মিথ্যে। ঠিক আছে, এই কথাটা হয়ে যাবে আমাদের মিথ্যে, পাশাপাশি আসে নাকি দূরে সরে। চলে যাবো 2-13। এবার এলোমেলো বলেছে 2-13, বাম ডান মেলাতে বলেছে। যেখানে 5 থেকে 6টা শব্দ রয়েছে, তোমাকে মেলাতে হবে যে কোনো 5টি। তো আমরা সবটাই মিলিয়ে দেখব। গ্যাংলিয়ন, মুখ্য খাঁজ, থ্যালাসেমিয়া, নিষ্ক্রিয় অংশ, ক্রায় সংরক্ষণ ও মাইক্রোটিবিউল। তো প্রথম হচ্ছে গ্যাংলিয়ন। তো গ্যাংলিয়ন কি, কোথায় রয়েছে, কীভাবে কাজ করছে? তো গ্যাংলিয়ন হচ্ছে কতগুলি নিউরনের কোষ দেহের একত্রিত অবস্থা। তাহলে 2-13 আমাদের কী হয়ে যাবে? গ্যাংলিয়ন। তো গ্যাংলিয়ন লিখে ছোট্ট করে হাইফেন দেবো, আর অ্যান্সারটা লিখবো খ। এই যে খ ক এরকম লেখা রয়েছে, এগুলো কিন্তু ঠিক করে লিখবে তোমরা। তো কতগুলি পুরো লাইনটাই তোমাকে এরকম পাশাপাশি লিখতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু এইভাবে, এই এলোমেলো কিন্তু এইভাবে তোমাকে পুরো ছক তৈরি করার কোনো দরকার পড়বে না। কোনো ছক তৈরি করার দরকার নেই। এইভাবে তোমরা দাগ নম্বর দেবে। দাগ নম্বর দেওয়ার পর এই গ্যাংলিও, তারপরে ছোট্ট করে একটা হাইফেন দিতে পারো, না দিলেও চলবে। তারপরে হচ্ছে খ, তারপরে পুরো লাইনটা তোমাকে লিখতে হবে। তারপরে কি বলছে? মুখ্য খাঁজ। মুখ্য খাঁজ কি হয়ে যাবে? 2-14 বলছে। 2-14, 2-14 মুখ্য খাঁজ। মুখ্য খাঁজের সঙ্গে কি যুক্ত হবে, মানে কোনটা? তাহলে মুখ্য খাঁজ হচ্ছে কি, যেখানে মুখ্য খাঁজ বেমতন্তু গঠন, সেন্ট্রোমিয়ার। মুখ্য খাঁজ হচ্ছে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ, যেটা। ঠিক আছে, তাহলে 2-14 হচ্ছে মুখ্য খাঁজ। মুখ্য খাঁজের সাথে কি মিলছে? মুখ্য খাঁজের সাথে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, মুখ্য খাঁজের সাথে হচ্ছে সেন্ট্রোমিয়ার। 2-15 কি বলছে? তো 2-15 কি বলছে দেখে নিই। 2-15 বলছে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া তাহলে কি হবে? ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠন। উত্তর হবে আমাদের এই থ্যালাসেমিয়ার সঙ্গে ত্রুটিপূর্ণ, অর্থাৎ হিমোগ্লোবিন ঠিকমতো উৎপন্ন হয় না। তারপর হচ্ছে নিষ্ক্রিয় অংশ। তো নিষ্ক্রিয় অংশ কোনটা হয়ে যাবে? নিষ্ক্রিয় অংশ হচ্ছে আমের বন্ধা পুংকেশর। ক্রায় সংরক্ষণ, তরল নাইট্রোজেন -196°C। আর মাইক্রোটিবিউল হয়ে যাচ্ছে কি, বেম তন্তু গঠন। মাইক্রোটিবিউল উদ্ভিদের ক্ষেত্রে বেম তন্তু গঠন করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের। এরপর আমরা চলে যাবো 2-19। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। বিসদৃশ মানে কোনটা আলাদা, কিভাবে আলাদা বের করবো। তো কয়েকটা নাম বলেছে, হাইপোগ্লসাল, ট্রাইজেমিনাল, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং হচ্ছে ভেগাস। তাহলে কোনটা আমাদের কাছে আলাদা? তাহলে উত্তর হবে আমাদের কাছে ভেগাস। ঠিক আছে, উত্তর হবে আমাদের কাছে কি? উত্তর হবে আমাদের কাছে ভেগাস। কেন? আর ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, আর বাকিগুলো অন্য স্নায়ু, অর্থাৎ বহির্বাহী স্নায়ু বলা হয় যেগুলোকে। হাইপোগ্লসাল, ট্রাইজেমিনাল, গ্লসোফ্যারিঞ্জিয়াল এগুলো হচ্ছে বহির্বাহী স্নায়ু, আর ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু। যে কাছের বস্তু দেখার ক্ষেত্রে যখন আমরা কোনো বস্তুকে কাছ থেকে দেখবো, যেমন আমি বইটা ধরে আছি এরকমভাবে কাছ থেকে দেখছি, তাহলে ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হয়? তাহলে ফোকাসটা কীরকম, মানে কাছের কোনো বস্তু দেখছি, তাহলে ফোকাসটা কি দূরে হচ্ছে না কাছে হচ্ছে?
তাহলে অবশ্যই দূরে হচ্ছে না, অবশ্যই কাছে হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফোকাস দৈর্ঘ্যের হ্রাস হয়। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি ফোকাস দৈর্ঘ্যের হ্রাস। তারপরে বলছে 2-21 নিচের প্রথম শব্দ জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি। পাথরকুচি একটা গাছ, যারা কী করে বংশ বিস্তার করে কিসের মাধ্যমে? পাতার মাধ্যমে। পাতার কোন অংশ? তো পাতার পত্রজ মুকুল দ্বারা। তাহলে কচুরিপানা যে গাছ, তারা উদ্ভিদের কোন অংশ দ্বারা বংশ বিস্তার করে? তো অবশ্য হয়ে যাবে কি কাণ্ড। কাণ্ডের কে কোন অংশ বলা হয়? তা কাণ্ডের বা কাণ্ডকে কী ধরনের কাণ্ড বলা হয়? তো ওটা বলতে হবে যে খর্ব ধাবক। ঠিক আছে, এরকম বিভিন্ন যেমন রাঙা আলু মূল দ্বারা হচ্ছে, বা মিষ্টি আলু মূল দ্বারা হচ্ছে, বিগনিয়া, পাথরকুচি, এরা হচ্ছে পাতা দ্বারা বংশ বিস্তার করছে। এরকমভাবে তোমাদেরকে অ্যান্সার করে তো লেখার পদ্ধতি এর আগে দেখিয়ে দিয়েছিলাম। 2-22 বলছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম? তো থ্যালাসেমিয়া যে জিন সেটা কি অটোজোম দ্বারা বহন করে। ঠিক আছে, থ্যালাসেমিয়া অটোজোম দ্বারা বহন করে। তারপরে কি আসছে? থ্যালাসেমিয়ার সঙ্গে আর কি আছে? হিমোফিলিয়া, বর্ণান্ধতা। এরা কি করছে? হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ঠিক আছে, আর বর্ণান্ধতা হচ্ছে সেটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত। কি? প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তারপরে প্রশ্ন বলছে মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ? তো মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ? ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ, যার জন্য পুত্র সন্তানে পিতার ভূমিকা বলে একটা পয়েন্ট আলাদা করে আমাদের পড়তে হয়, যেখানে ওয়াই ক্রোমোজোমের কথা বলা থাকে। তারপরে কি বলছে? বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা কোন ধরনের বিবর্তন ঘটিত প্রমাণ? তো হৃৎপিণ্ডের যে গঠন, তাহলে অঙ্গ সংস্থান কত হয়ে গেল? হৃৎপিণ্ডের যে গঠন নিয়ে বিবর্তনের আলোচনা করা হয়েছে সেটা হলো কি গঠনগত অভিব্যক্তি বা গঠনগত বিবর্তন। নেক্সট বলছে নিজের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত? সেটি খুঁজে বার করো। অর্থাৎ একটা বিষয়ের মধ্যে 3টে বিষয় ঢুকে রয়েছে। কি কি সেটা? স্থানিক প্রজাতি, জীব বৈচিত্র্য হটস্পট, প্রজাতির উৎপত্তি, প্রজাতির প্রাচুর্য, নাকি পূর্ব হিমালয়। তাহলে আমাদের অ্যান্সার হবে SPM, জীব বৈচিত্র্য হটস্পট। উত্তর হবে আমাদের জীব বৈচিত্র্য হটস্পট। সবটাই হচ্ছে জীব বৈচিত্র্য হটস্পট, পূর্ব হিমালয়। প্রজাতির প্রাচুর্যতাও দেখতে পাওয়া যায়, স্থানিক প্রজাতিও রয়েছে। 2-26 বলছে SPM এর একটি উৎস। SPM যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে উৎস। যেমন কলকারখানা, গাড়ির ধোঁয়া, উনুনের ধোঁয়া, যেখান থেকে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে সেটাই, যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে যেখান থেকে বায়ু দূষণ ছড়ায়। SPM হচ্ছে কি বায়ু দূষণের প্রধান কারণ। SPM হচ্ছে বায়ু দূষণের প্রধান কারণ। তার সঙ্গে গ্রিনহাউস গ্যাস তো রয়েছে। এই গেল আমাদের বিভাগ খ। এবার আমরা করব বিভাগ গ। কী করে অ্যান্সার করতে হয় সেগুলো আমরা দেখব।
এবার আমরা করবো কি বিভাগ গ। তো বিভাগ গয়ে কি বলছে, তোমাদের প্রত্যেকে বলে রেখে তোমাদের এই সেটে যেখানে যেখানে সমস্যা মনে হবে বা প্রশ্ন বুঝতে পারবে না, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কমেন্টের মধ্যে যে প্রশ্ন নিয়ে তোমাদের সমস্যা হবে, যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে যে সমস্যা যদি তৈরি হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তাহলে কি বলছে দেখি এবার, প্রতিবর্তক ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে তা বুঝে দাও। খুব সহজ একটা প্রশ্ন, যে প্রতিবর্তক ক্রিয়া প্রাত্যহিক জীবনে, প্রত্যেক দিনের জীবনে প্রতিবর্তক ক্রিয়া কিভাবে আমাদের সাহায্য করছে। তাহলে কী কথা, প্রথম হচ্ছে যেমন হাঁচি হওয়া, যে কোনো বিজাতীয় বস্তু নাকে প্রবেশ করলে সাথে সাথে হাঁচি হয়, তো এটা একটা প্রতিবর্তক ক্রিয়া, যার ফলে বিজাতীয় বস্তু মানে যে খারাপ বস্তু ধুলোবালি সেগুলো বেরিয়ে যায়। তাছাড়া কোনো খাদ্যের কণা যদি গলা দেওয়ার অর্থাৎ গিলে নেওয়ার সময় যদি গলায় আটকে যায়, ঠিক আছে, তো সেই সঙ্গে সঙ্গে কাশি হতে শুরু করে, কাশির মাধ্যমে সেই খাদ্যের ক্ষুদ্রতম কণা সেটা বেরিয়ে যায়, যার ফলে আমাদের কী আরাম হয়। এটা একটা প্রতিবর্তক ক্রিয়া। তাছাড়া বলতে পারি যে চোখে কোনো ধুলোবালি পড়লে চোখের পাতা বা চোখ বন্ধ হয়ে যাওয়া, এটাও এক প্রকারের প্রতিবর্তক ক্রিয়া। তাহলে দুটি উদাহরণ তিনটে দিলাম। তিনের দুই কি বলছে, কৃষিকাজে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ। খুবই সহজ প্রশ্ন। কৃষিকাজে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ। তো কৃষিকাজে আগাছা নাশক হিসাবে কাজে লাগে এবং অপরিণত ফলের মোচন রোধ হিসাবে কাজে লাগে। তো ব্যবহারিক প্রয়োগ লিখতে বলেছে, তো তার সঙ্গে দুটো লাইন ব্যাখ্যা করবে, যেমন অপরিণত ফলের মোচন রোধ। তাহলে অপরিণত ফলের মোচন রোধ করতে গেলে, অপরিণত ফলের মোচন রোধ করার সময় বা করার জন্য কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়, ঠিক আছে? কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়, যেমন আইবিএ লিখতে পারো, ডিডিটি যেমন আগাছানাশক হিসেবে 2,4-D বা 2,4-D ডিডিটি এসব প্রয়োগ করা হয়। ডিডিটি তো নয়, 2,4-D। তো 2,4-D আগাছানাশক হিসাবে বা অপরিণত ফলের মোচন রোধ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট বলছে, নিম্নলিখিত অঙ্গগুলির ওপর অ্যাড্রেনালিন হরমোনের প্রভাব লেখো। ত্বক আর হৃৎপিণ্ড। ত্বকের উপর প্রভাব বলে একটা পয়েন্ট আছে অ্যাড্রেনালিন হরমোনের, খুব সুন্দর। হৃৎপিণ্ডের ওপরে প্রভাব বলেও কিন্তু পয়েন্ট আছে, তো সেটা নিয়ে ব্যাখ্যা করছে না, খুব সুন্দর করে বইয়ে লেখা রয়েছে, খুব সহজভাবে লেখা রয়েছে। যেগুলো একটু কঠিন বা ঘুরিয়ে প্রশ্ন মনে হবে, সেটা নিয়ে বেশি ব্যাখ্যা করব। তো 3-4 বলছে, অ্যাকশন ও ডেনড্রনের একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। দেখো, অ্যাকশন আর ডেনড্রনের গঠনগত কার্যগত এর মানে কি, অ্যাকশন আর ডেনড্রন কি বলছে, যে গঠন মানে কি দ্বারা গঠিত হয়েছে আর কীভাবে কাজ করছে, এই দুটো জিনিস তোমাকে লিখতে হবে পার্থক্য আকারে, ঠিক আছে? তাই প্রথমে লিখতে পারো যে অ্যাকশন 3টে স্তর নিয়ে গঠিত, এসব কিছু তুমি লিখবে। অ্যাকশনের ভিতরে কী কী থাকে, যেমন অ্যাকশন নিউরোলেমা, মাইলোশিট আর অ্যাক্সোলেমা স্তর নিয়ে গঠিত। অ্যাকশনের গঠনগত অংশ, এর মধ্যে তুমি আরও দিবে অ্যাক্সোপ্লাজম থাকে, তরল অংশ, যাকে অ্যাক্সোপ্লাজম বলে। তাছাড়া কী দিতে পারো, অ্যাকশনের কাজ কি, এটা ভরে দাও এর মধ্যে। তো অ্যাকশনের কাজ হচ্ছে যে উদ্দীপনাকে কোষ দেহ থেকে পরবর্তী কোষ দেহ থেকে নিয়ে পরবর্তী নিউরনে বা প্রান্তপুরুষে পাঠানো, বা প্রান্তপুরুষের মাধ্যমে পরবর্তী নিউরনে পাঠানো। ডেনড্রনের গঠনগত অংশ ডেনড্রাইট নিয়ে গঠিত। আর ডেনড্রন এর কাজ হচ্ছে উদ্দীপনা বাইরে থেকে গ্রহণ করা, একেবারে বাইরে থেকে উদ্দীপনাকে গ্রহণ করা, এটা হলো ডেনড্রনের কাজ, ঠিক আছে? 3-5 কি বলছে, খুবই সহজ। অ্যামাইটোসিস সংজ্ঞাতে রয়েছে, অ্যামাইটোসিস ব্যাপারে আমরা একটু আগে পড়লাম। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন গঠনগত কার্যগত পার্থক্য।
এটাও খুব সুন্দর করে বই দেওয়া রয়েছে, তো সেটা নিয়ে ব্যাখ্যা করছি না। তো ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন এই নিয়ে পার্থক্য আকারে দেওয়া রয়েছে। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। খুবই সহজ একটা জিনিস। মাইক্রো প্রোপাগেশনে কী কী রয়েছে? তো মাইক্রো প্রোপাগেশনে প্রথমে রয়েছে কি এক্সপ্ল্যান্ট বলে একটা কথা, ঠিক আছে? মাইক্রো প্রোপাগেশনে রয়েছে এক্সপ্ল্যান্ট বলে কথা। এক্সপ্ল্যান্টের পর যেটা রয়েছে তাকে বলে কি ক্যালাস। ক্যালাসের পর যেটা আসে সেটা হলো এমব্রয়েড। এমব্রয়েডের পর যেটা আসে সেটা হলো কি প্ল্যান্টলেট। আর তারপরে আসে পরিণত বা চারা গাছ। আমরা বলতে পারি চারা গাছ বলতে পারি, ঠিক আছে? যেটা যোগ লিখতে হবে। মেন্ডেলের দ্বিসংকর জনন লব্ধ সূত্রটি তৈরি করো। দ্বিসংকর জনন থেকে যে সূত্রটা পাওয়া গেছিল সেটাই তোমাকে লিখতে হবে। তাহলে কী সূত্র পাওয়া গেছে? স্বাধীন সঞ্চারণের সূত্র। তো স্বাধীন সঞ্চারণের সূত্র তোমাকে লিখতে হবে, ব্যাস। তো সেটা নিয়ে ব্যাখ্যা করছি না। হেটারোজাইগাস অবস্থা দুটি জিনোটাইপের সাহায্যে প্রকাশ করো। হেটারোজাইগাস কোনটাকে বলছে? হেটারোজাইগাস কি আগে সেইটা বোঝো। হেটারোজাইগাস মানে হচ্ছে যাকে বাংলায় বলে বিষম সংকর বা বিষম সংকর জীব। তাহলে বিষম সংকর জীব কখন হবে বা কখন হয়ে থাকে? যে সকল জীবেদের কোনো একটা বৈশিষ্ট্যের জন্য অ্যালিল কি হবে, কোনো একটা বৈশিষ্ট্যের জন্য অ্যালিল কি হবে, ভিন্ন হবে। অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল বি স্মল বি, এরকমভাবে, বা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, বা ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, গিনিপিগের ক্ষেত্রে, মটর গাছের ক্ষেত্রে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে এরকম জীবকে আমরা বলবো, এরকম অ্যালিল নিয়ে যে জীবটা সেইটাকে আমরা বলবো কি হেটারোজাইগাস। তাহলে এটাই তো অবস্থা, জিনোটাইপের সাহায্যে প্রকাশ করা। তাহলে এটাই তো লিখতে হবে আমাদের, এটাই অ্যান্সার, জিনোটাইপের সাহায্যে প্রকাশ করতে বলেছে। কী ধরনের 2-10 বলছে কী ধরনের জিনোটাইপ যুক্ত পিতা ও মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া প্রকাশ ঘটবে তার মূল্যায়ন করো। কী ধরনের জিনোটাইপ যুক্ত পিতা ও মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া প্রকাশ ঘটবে। অর্থাৎ এখানে পিতা এবং মাতা কেমন হলে থ্যালাসেমিয়া দেখা যাবে সন্তানদের মধ্যে। তো অবশ্যই কেউ না কেউ তো আক্রান্ত হতেই হবে, এটাই তোমাকে লিখতে হবে। তো সেটা নিয়ে বড় ব্যাখ্যা কিছু নেই, চলে যায় পরের প্রশ্নে। 3-11 মানুষের একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কি তাৎপর্য বহন করে তা ব্যাখ্যা করো। তো মানুষের একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কি বহন করে? তো এর মানে কি? তো এই যে নিষ্ক্রিয় অঙ্গ এখন আছে মানুষের ক্ষেত্রে, এখনও রয়েছে কিন্তু কোনো কাজে লাগছে না, যাকে নিষ্ক্রিয় অঙ্গ বলে দিয়েছে। তাহলে এই অঙ্গগুলি থাকার কারণ কি? এই অঙ্গগুলি অন্য একটা প্রাণীর অঙ্গের কাজের সাথে কিন্তু মিল পাওয়া যায়। তো এখান থেকে একটা ধারণা আসে অভিব্যক্তির, ঠিক আছে? এটাই তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে যে এই নিষ্ক্রিয় অঙ্গগুলি থেকে অভিব্যক্তির যে ধারণা সেটা কিন্তু এইখান থেকে পাওয়া যেতে পারে। 3-12 বলছে শব্দ চিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তনে পূর্বপুরুষের নাম ক্রমানুসারে দেখাও। তো খুবই সহজ, শব্দচিত্র মানে তোমাকে লিখে প্রকাশ করতে হবে। তো ঘোড়ার বিবর্তনের পূর্বপুরুষের নাম প্রথমে কি ছিল? 1 নম্বরে আদিম ঘোড়ার নাম কি? আদিম ঘোড়ার নাম হচ্ছে ইওহিপ্পাস, ঠিক আছে? আদিম ঘোড়ার নাম হচ্ছে ইওহিপ্পাস। তারপরে যে ঘোড়া তাকে বলে মেসোহিপ্পাস। তারপরে যে ঘোড়া আসলো তার নাম হচ্ছে মেরিচিপ্পাস।
তারপর যে ঘোড়া এলো তাকে বলে কি প্লায়ো হিপ্পাস। তারপর যে ঘোড়া এলো তাকে বলা হয় ইকুয়াস। এটাই তোমাকে পরপর লিখতে হবে, ঠিক আছে? এটাই তোমাকে পরপর লিখতে হবে। এরপর কি বলছেন 3-13, তো খুব সুন্দর। সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করো। তো একই জিনিস, মানে খুব সহজ। এর আগের ক্লাসেও এটা আলোচনা করেছিলাম যে শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন। দুটি বলেছে, তাহলে প্রথম বলবে যে একটি গাছের শাখাকে পাতাগুলি ছাড়িয়ে নিয়ে সেটা দণ্ডের মতো ব্যবহার করে ছুচালো অংশ উই ঢিবির ভিতরে প্রবেশ করিয়ে উই পোকা বের করে মহানন্দে ভোজ ছাড়ে। আর আর কী হবে, আর হচ্ছে যে কোনো ভেষজ যদি কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে তারা ভেষজ উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে নিজে থেকে রোগ সারায়। তো 3-14 বলছে শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের ওপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। দেখো, শব্দ দূষণ কানে বধিরতা আনবে এবং হৃৎপিণ্ডের গতি, শব্দ দূষণের ফলে হৃৎপিণ্ডের যে গতি সেটা বৃদ্ধির কারণে অনেক সময় নানা রকম সমস্যা তৈরি হবে। তো সেই জিনিসগুলো শব্দ দূষণে খুব সুন্দর করে লেখাই রয়েছে। 3-15 কি বলছে, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি। পরিবেশের ওপর এর কী কী প্রভাব পড়তে পারে। তো ক্রমবর্ধমান সমস্যা হচ্ছে একটা জলাভূমি ধ্বংস। তো জলাভূমি যদি ধ্বংস হয় তো সেখান থেকে জলজ প্রাণীদের বিলুপ্ত হচ্ছে, সেখানে জলজ কিছু উদ্ভিদ সেগুলো বিলুপ্ত হচ্ছে, এবং তার সাথে সাথে যে তার ফলে পরিবেশের নানা রকম ক্ষতি সৃষ্টি হতে পারে। 3-16 বলছে গির অরণ্যের সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি পদক্ষেপ উল্লেখ করো। দেখো, সিংহের সংখ্যা বাড়ানোর দুটি পদক্ষেপ মানে হচ্ছে সিংহের সংখ্যা বাড়াবো কেন, বা কী কী ভাবে সিংহের সংখ্যা বাড়াচ্ছি। তো প্রথম হচ্ছে সিংহের প্রকল্প এবং সিংহের চোরা শিকারী বা বনাঞ্চল বৃদ্ধি, এসব দুটি হতে পারে। 3-17 অতি ব্যবহার ও বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে ভারতের জীব বৈচিত্র্যকে প্রভাবিত করছে, দুটি উদাহরণ দাও। খুবই সহজভাবে এগুলো পয়েন্ট লাস্টের চ্যাপ্টারে দেওয়া রয়েছে, তো সেটা নিয়ে ব্যাখ্যা করছি না, খুব সহজ করে লাস্টের চ্যাপ্টারে পেয়ে যাবে অতি ব্যবহার আর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, লাস্ট চ্যাপ্টারে পেয়ে যাবে। সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো আজকের এই শিফট শেষ। এরপরে আগামীকাল আবার তোমাদের নেক্সট যে স্কুল সেখানকার 1 মার্কের 2 মার্কের সবকটাই আমি করাবো, ঠিক আছে? সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর অবশ্যই শেয়ার করবে, সবাইকে বলবে, দেখাবে এবং সঙ্গে থাকবে। তো আসি, আবার দেখা হবে।